আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মধ্যরাতে ইরান এবং ইসরায়েলের সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, এই মুহূর্তে গাজা এবং তেল আবিবের মধ্যে কোনো পার্থক্য নেই। গাজা যে ধ্বংসস্তূপের মাঝে এবং ধ্বংসস্তূপের ভেতরে অনেক লাশ চাপা পড়া ছিল, ঠিক একই দৃশ্য এখন তেল আবিবেও হচ্ছে। তেল আবিবও গাজার মতো ধ্বংস স্তূপ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ধ্বংসস্তূপের ভাঁজে ভাঁজে মৃতদেহগুলি আটকে আছে। উদ্ধার কর্মীরা দিন রাত নিরলস পরিশ্রম করছে উদ্ধার করার জন্য। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, বিশেষ করে কয়েকটা দেশের প্রধানও বলেছেন যে এই যুদ্ধটা নেতানিয়াহু ডেকে এনেছে। দর্শক, আপনারা জানেন যে যে পরিমাণ হত্যাযজ্ঞ নেতানিয়াহু গাজাতে চালিয়েছে, অত বেশি পরিমাণ মানুষ এখনো ইসরায়েলে নিহত হয়নি। আমরা নিহত হোক সেটা চাই না। বিশেষজ্ঞদের মতে দৃশ্যের অবস্থা, অর্থাৎ দৃশ্যমান যে অবস্থাটা, ধ্বংসস্তূপ এবং উদ্ধার কর্মীদের যে ছোড়াছুড়ি দৌড়াদৌড়ি, গাজার দৃশ্যের সাথে এটা একই রকম, কোনো পার্থক্য নেই। এর মাঝে আজকে আরেকটা আক্রমণের নতুন সময় নির্ধারণ করেছে ইরান। আজকে সন্ধ্যারাত থেকেই ইরান আক্রমণ শুরু করে দিয়েছে। গত দুরাত ইরান হয়তো মধ্যরাতে আক্রমণ করেছে বা রাতের শেষের দিকে, কিন্তু আজকে ইরান রাতের শুরু থেকে আক্রমণ করা আরম্ভ করেছে। এখনো পর্যন্ত আক্রমণ চলমান। অলরেডি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে ইসরায়েল যদি নিজ থেকে যুদ্ধ বন্ধ করতে না চায় বা বন্ধ না করে, ততক্ষণ পর্যন্ত ইরানও কোনো বন্ধ করবে না, ইরান আক্রমণ চালিয়ে যাবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে ট্রাম্পের কিছু কৌশলী বক্তব্য, যে তিনি ইসরায়েল দিয়ে যুদ্ধজাহাজ পাঠিয়েছেন, আবার ট্রাম্প পুতিনকে বলেছেন যুদ্ধ স্থগিত করার জন্য, বন্ধ করার জন্য কোনো একটা ব্যবস্থা বা একটা কথা উত্থাপন করার জন্য। পুতিন ডোনাল্ড ট্রাম্পকে তিনি প্রত্যুত্তরে বলেছেন যুদ্ধটা নেতানিয়াহুই শুরু করেছে, এখন ইরানের অধিকার আছে তাদের নিজেদেরকে রক্ষা করার। এই ধরনের একটা কথা আমরা গণমাধ্যম থেকে এবং রুশ গণমাধ্যম এবং কাতার ভিত্তিক যে আল জাজিরা সহ বিদেশের বহু গণমাধ্যম থেকে আমরা দেখেছি। বর্তমানে ইসরায়েলিরা তাদের ছোটাছুটি করছে প্রাণ ভয়ে। বিশেষ করে 40% লোকের, যদিও ইসরায়েলে মাটির নিচে থাকার জায়গা আছে বা বাংকার আছে, বাকিদের এখানে সংকুলান বা জায়গা নেই। যাদের জায়গা নেই তাদেরকে এখন প্রতিবেশীরাও জায়গা দিচ্ছে না, কারণ আগে নিজে বাস্তবে পরে অন্যদের কথা চিন্তা। এমন জাতি তারা তারা একজন অপরজনকে সহযোগিতা করছে না। তারা আরেকটা যুদ্ধে যাওয়ার জন্য যে তাদের কি প্রস্তুতি বা কেমন তারা এটা করছে, কি উদ্দেশ্যে করছে, সেটা মূলত যারা বিশ্লেষক আছেন তাদের মতে এটা আমেরিকারই আসলে একটা যুদ্ধ। হয়তো আমেরিকা সরাসরি নিজে ব্যবহৃত না হয়ে ইসরায়েলকে ব্যবহার করছে। ইসরায়েল পর্যন্ত ইরানের যে সমস্ত স্থাপনাগুলোতে আক্রমণ করেছে, আজকে একটা বিষয় ক্লিয়ার হয়েছে যে ইসরায়েল টান আক্রমণ করতে পারছে না, কারণ আরব দেশগুলি তাদের আকাশসীমা ব্যবহার করতে ইসরায়েলকে অনুমতি দিচ্ছে না। ইসরায়েল এবং ইরানের যে দূরত্ব, সেখানে সরাসরি ইসরায়েল থেকে বিমান গিয়ে ইরানে আক্রমণ করার কোনো ব্যবস্থাপনা নেই। কোথাও অন্য কোনো দেশে নেমে সেখান থেকে রিফুয়েলিং করতে হবে যুদ্ধ বিমানগুলোকে, সেখান থেকে আবার ফ্লাই করে ইরান আক্রমণ করতে হবে। এটার জন্য যে দেশগুলি সবচেয়ে বেস্ট সেটা হচ্ছে ইরাক, এবং আপনারা জানেন যে জর্ডানও আছে। তো জর্ডান সে তো মুসলমানদের সাথে বরাবরই বেইমানি করে আসছে এবং তারা প্রতারক, এবং ওদেরকে
আসলে আরব গালফের মধ্যে জর্ডানের যে ভূমিকা সেটা অতীত থেকেই দ্বিমুখী। এরা এদের কোনো এরা অতীতেও ইসরায়েলের পক্ষ নিয়েছে, আমেরিকার পক্ষ নিয়েছে, ব্রিটেনের পক্ষ নিয়ে এরা কাজ করে। তো এদের জবাব আল্লাহ কিভাবে নেবেন আল্লাহ ভালো জানেন। সেদিক দিয়ে ইসরায়েল একটু কোণঠাসা অবস্থায় আছে, কারণ ইসরায়েল যে কোনোভাবে যে কোনো মুহূর্তে বিমান নিয়ে আক্রমণ যেতে পারছে না। পাশাপাশি সেম ঘটনা ইরানের জন্য, ইরানও ওই সমস্ত রাষ্ট্রগুলোর উপর দিয়ে আসতে পারছে না যারা বলছে যে আমরা আমাদের আকাশ সীমা যুদ্ধের জন্য ব্যবহার করতে দিব না। ইরানি মিসাইলগুলো কেউ ইন্টারসেপ্ট করছে না। ইরানি মিসাইলগুলো কিন্তু সরাসরি এসে আঘাত হানছে ইসরায়েলে। আপনারা জেনেছেন কিনা আমি বলতে পারবো না, তবে আমি বিশেষ একটা বিশ্বস্ত মাধ্যম থেকে জেনেছি যে ইরান আজকে ইসরায়েলের আয়রন ডোমের যে সেন্ট্রাল নিয়ন্ত্রণ কেন্দ্র সেটাকে গুঁড়িয়ে দিয়েছে। ইরান প্রথমে কিছু কম দামি জাস্ট অথবা পুরাতন ড্রোন ছেড়েছে ইসরায়েলের আকাশে, ইয়েমেন থেকে এবং লেবানন থেকে, এবং ইরাক থেকেও কিন্তু ড্রোন ছাড়া হয়েছে। সেই ড্রোনগুলির মাধ্যমে ইরান প্রথমে ডিটেক্ট করেছে যে কোথায় আয়রন ডোমের মেইন সেন্ট্রাল কেন্দ্র। ঠিক তৎক্ষণাৎ চোখের পলকে ইরান অত্যন্ত দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং সাথে সাথে সেটা ধূলিসাৎ হয়ে যায়। তো এই জন্য ইসরায়েলের বর্তমানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই দুর্বিষহ অবস্থায় আছে, এটা বোঝা যাচ্ছে অতি সহজেই, কারণ মিসাইলগুলো আর ইন্টারসেপ্ট করা হচ্ছে না। ইরানি মিসাইলগুলো এসে পড়ছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ভূমিতে। দর্শক, আমরা একটা গণমাধ্যম থেকে আমরা দেখেছি যেটা মিডল ইস্টের এবং ইরানি একটা মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি যে চীনের সামরিক কার্গো বিমান ইরানের ল্যান্ডিং করেছে বা তার দৃশ্য দেখা গেছে। এটা থেকে বোঝা যাচ্ছে যে চীন সামরিকভাবে ইরানকে কোনো না কোনোভাবে সহায়তা অব্যাহত রেখেছে। আপনারা জানেন যে ইরান যে মিসাইল তৈরি করে সেগুলির গোলা বারুদ এগুলো সব আগে থেকেই চীন থেকে ইম্পোর্ট করতো। হয়তো চীন এখনো সেটা সরবরাহ কন্টিনিউ রেখেছে। আর এরপর ইরান যে একটা খুব কৌশলী একটা কাজ করেছে, এটা অত্যন্ত কার্যকর। ইরান তাদের যে নিয়ন্ত্রিত যে সমুদ্র এলাকাটা আছে সমস্ত ওই এলাকার মধ্যে সমস্ত চলাচল বা পরিবহন বন্ধ করে দিয়েছে। এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে ইউরোপের বাজারে মিডল ইস্টের কোনো তেল যেতে পারছে না, বা ইউরোপ অথবা এখানে আমেরিকাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা একটা কিন্তু খুব কার্যকরী এবং কৌশলী পদক্ষেপ। এটা হয়তো রিসেন্টলি এক সপ্তাহের মধ্যে এটা একটা ফল দেখা যাবে সারা পৃথিবীর তেলের বাজারে। ইরান তাদের যে ব্যবস্থাপনা সাজিয়েছে যুদ্ধের জন্য, সেটা হয়তো ক্রমেই ইরানের আক্রমণ আরো তীব্রতর হবে, কারণ বিভিন্ন ইরানি মাধ্যম থেকে আমরা জেনেছি যে, এবং মিডল ইস্টের অনেকগুলি গণমাধ্যমে বলছে ইরানের কাছে যে আরো ভয়ঙ্কর মিসাইলগুলি আছে যেগুলি অনেক ভারী, এগুলো এই ভারী মিসাইলগুলো এখনো ইরান ব্যবহার করেনি। যদি সেগুলি ব্যবহার করে তাহলে অবশ্যই ইসরায়েলের অবস্থা খুব দুর্বিষহ হবে, এটা ভাবার অপেক্ষা রাখে না। এর ফাঁকে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইরানের এবং ইসরায়েলের যুদ্ধের কারণে ভারত অনেক লোকসানের চাপে পড়ছে। কারণ হচ্ছে এতদিন ভারতের যে ইউরোপের যে ফ্লাইটগুলি ভারত থেকে আসা যাওয়া করতো, সেই ফ্লাইটগুলি এখন ইরাক এবং ইরানের মধ্যে দিয়ে যেতে পারছে না। ইরান ঘোষণা না দিয়েই তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে। আর পূর্ব থেকে পাকিস্তানের যে আকাশ সীমা সেটা যুদ্ধ বন্ধ হলেও পাকিস্তান এখনো আকাশ সীমা ভারতের জন্য খুলে দেয়নি। তো একটা ভারতের আকাশটা পার্শ্ববর্তী রাষ্ট্রদের কারণে ভারতের আকাশটা একটা লকডাউনের মতো অবস্থা হয়েছে। ভারত তাদের বিমানগুলিকে
যদি এখন ইউরোপে পাঠাতে হয় বা ইউরোপের ফ্লাইট পরিচালনা করতে হয়, তাহলে তারা আরব সাগরের মধ্যে দিয়ে প্রথমে ওমান হয়, তারপরে লিবিয়া, তারপরে ইউরোপ পৌঁছতে হবে। সেখানে তাদের ব্যয়ভার অনেক অনেক বেশি বাড়বে। সম্ভবত প্রতিটা ফ্লাইটের জন্য তাদেরকে 30 লক্ষ টাকা আরও অতিরিক্ত গুনতে হবে। তো সেক্ষেত্রে ভারত বিশাল একটা অঙ্কের লোকসান টানতে হবে। এটা জানি না আসলে ইন্ডিয়ান গভর্নমেন্টের কি ধরনের একটা কোনো স্ট্র্যাটেজিক বা অন্য কোনো ভিন্ন কৌশল আছে কিনা, বা ভিন্ন কোনো পথ বের করতে পারে কিনা। প্রিয় দর্শক, এখনো পর্যন্ত ইরান ও ইসরায়েলে পাল্টাপাল্টি হুমকি চলছে। নেতানিয়াহু বাংকার থেকে বের হয়েছেন 2 দিন পরে, এই খবরটা আমরা পেয়েছি বিশ্বস্ত মাধ্যম থেকে। এবং নেতানিয়াহু সেখান থেকে বের হয়ে আবার বলেছেন যে ইরানের যদি ইসরায়েলের হামলা বন্ধ না করে, তাহলে ইরানে সকল স্তরের হামলা করা হবে এবং তাদের সমস্ত বিমান বাহিনীর পাইলটগুলি পুনরায় তাদের বিমান সচল করছে এবং ইরানে অত্যন্ত মারাত্মক একটা ভয়াবহ হামলা চালানো হবে। অপরদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইসরায়েল এই ধরনের পদক্ষেপ যদি আবার নেয়, তাহলে অতীতে যে এই পর্যন্ত যে আক্রমণ তারা ইসরায়েলে করেছে, তার চাইতে ভয়াবহ জবাব পাবে ইসরায়েল। আসলে সামগ্রিক বিষয়গুলো চিন্তা করলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বযুদ্ধের ময়দানে হয়তো আমরা নেমে গেছি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, কারণ বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলাটাই উচিত। এদিকে আমেরিকা যদিও যুদ্ধ বন্ধের পক্ষে কথা বলছে, কিন্তু মূলত যুদ্ধের সকল ধরনের ইন্ধন এবং আঞ্জাম তারাই জ্বালিয়ে আসছে। এটা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজেই বলেছেন, এবং আন্তর্জাতিক বিশ্লেষক যারা আছেন তারাও কিন্তু একই মতামত পোষণ করেন। এই যুদ্ধের দিকটা কোন দিকে মোড় নিবে, সবাই সতর্ক দৃষ্টিতে তাকিয়ে আছে দুটো রাষ্ট্রের দিকে। হয়তো রিসেন্টলি খুব দ্রুত এই যুদ্ধগুলি আরও কয়েকটা রাষ্ট্রে ছড়ে যেতে পারে, কারণ হচ্ছে পাকিস্তান থেকেও কোনো না কোনো সাহায্য ইরানে পৌঁছেছে বলে সবাই আন্তর্জাতিক মহল ধারণা করছেন। তুরস্ক আগে থেকে ঘোষণা দিয়েছেন যে ইরানের যে কোনো সহযোগিতায় তুরস্ক প্রস্তুত। চীনের বিমান আজকে তো অলরেডি ইরানে ল্যান্ডিং করেছে, সামরিক কারো বিমান, সেটা আপনাদেরকে একটু আগেই আমি বলেছি। আগামীকালকে আসলে ইসরায়েলের অবস্থা কি হয়, বা আগামীকাল পর্যন্ত ইরানের বিভিন্ন শহরে, বিশেষ করে ইস্পাহান, তেহরানে আরও কী ধরনের ভয়ঙ্কর হামলা ইসরায়েল করে, সেটা দেখার বিষয়। আমরা খুবই চিন্তিত আছি দর্শক, আপনারাও চিন্তিত আছেন যে বিশ্বের অবস্থা কোন দিকে যাচ্ছে। এ পর্যন্ত যে আক্রমণ এবং হতাহতের খবর, সেখানে ইরানে কিন্তু মানুষ বেশি আহত হয়েছে এবং নিহত হয়েছে। ইসরায়েলে আহত নিহতের সংখ্যা ইরান চেয়ে অনেক কম, তবে ধ্বংসযজ্ঞ ইসরায়েলে কিন্তু কম হয়নি। ইসরায়েলের মানুষ মনে হয় রাস্তায় আর কেউ নেই। আর একটা সুবিধা হচ্ছে ইসরায়েল তাদের লোকগুলোকে কোনো না কোনোভাবে সরিয়ে নিয়েছে। ইসরায়েলে গত 2 বছর আগে যে পরিমাণ লোক ছিল, এখন সেই পরিমাণ লোক নেই। আপনারা জানেন যে গাজার সাথে যুদ্ধ করে এর আগেই ইসরায়েলের অনেক লোক আছে যারা বিভিন্ন দেশের পাসপোর্টধারী এবং বিভিন্ন দেশের নাগরিকতা আছে, তারা সুযোগ বুঝে ওই সমস্ত দেশে চলে গেছেন। তো যাদের ধরনের কোনো ব্যবস্থাপনা নেই, তারা হয়তো দেশে আছেন। এর মধ্যে থেকে 40% লোকের বাংকারের ব্যবস্থা আছে, বাকি 20% লোকের বাংকারের ব্যবস্থা নেই। এখন হিসেব করার বিষয় হচ্ছে ইরানি মিসাইলগুলোর আঘাতে যারা বাংকার আছেন তারা কতটুকু নিরাপদ। যদি বাংকারও যদি নিরাপদ না থাকে, তাহলে ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয়। এটাই আমাদেরকে ধরে নিতে হবে। আর ইসরায়েল কখন তাদের ক্ষতিকর অবস্থা বা ক্ষতিগ্রস্ত তারা কতটুকু হয়েছে, তাদের কতটুকু ধ্বংসাত্মক হয়েছে, এই বিষয়ে তারা কখনো কোনো ব্রিফিংস দেয় না। তা কখনো এই ধরনের কোনো বক্তব্য কোনো মিডিয়া যদি বলেও ফেলে, দ্রুত সেখান থেকে মিডিয়া তারা বন্ধ করে দেয়। এ পর্যন্ত ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা ইসরায়েলের সাধারণ কিছু লোক যারা বিভিন্ন ধরনের দৃশ্য চিত্র তুলে অথবা গণমাধ্যমে ছেড়ে দিয়েছে, সেখান থেকে প্রমাণ পাওয়া গেছে। এবং বিভিন্ন অন্যান্য রাষ্ট্রের আন্তর্জাতিক গণমাধ্যমের দ্বারা যে সমস্ত খবরগুলি ইসরায়েল থেকে
কুল নেওয়া হয়েছে, সেগুলির মাধ্যমে মানুষ জানতে পারছে যে ইসরায়েলের ক্ষয়ক্ষতির কথা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমরা চোখ রাখছি প্রতিনিয়ত যে যুদ্ধের অবস্থা কোন দিকে যাচ্ছে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমরা আশা করছি আপনাদেরকে আপডেট তথ্যগুলো আমাদেরকে সাথে সাথে দিতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।